নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রুতি। নজর রাখবো প্রথমেই বাংলাদেশের খবরে, কারণ নতুন করে বাংলাদেশ উত্তাল হওয়ার সম্ভাবনা আরো জোরালো হচ্ছে। জানা যাচ্ছে যে ইতিমধ্যে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দু নেতার গ্রেপ্তারে উত্তাল ইতিমধ্যে চট্টগ্রাম। তাকে তার বাক স্বাধীনতা খর্ব করার চেষ্টা অভিযোগ বিশিষ্টদের। ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার, চট্টগ্রাম যাওয়ার পথেই তাকে আটকানো হয় এবং তারপরেই গ্রেপ্তার। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করল পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেপ্তার করার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে পুলিশের তরফে। অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন কথা। রেজাউল করিম মল্লিক জানিয়েছেন পুলিশের একটি অনুরোধের প্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে তাদের কাছে হস্তান্তর করা হবে তাকে, এমনও জানানো হয়। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করল গোয়েন্দা শাখা। কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার তিনি জানিয়েছেন সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি। তার ঢাকা থেকে তাকে বিমানবন্দর যাওয়ার কথা ছিল, চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরই মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করে বিএনপি নেতা ফিরোজ খান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে, আরো বিস্তারিতভাবে জানাবে আপনাদের সুচারু মিত্র। সুচারু, কেন এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলো, কি কি কারণে গ্রেপ্তার? দেখো, এখনো পর্যন্ত পুলিশ স্পেসিফিক না জানালেও অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক, যিনি এই অ্যারেস্ট বা এই অপারেশন করেছেন, ঠিক ঢাকা থেকে চট্টগ্রামে তিনি যাচ্ছিলেন, ঠিক সেই সময়ই চিন্ময় কৃষ্ণ দাসকে, এই হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয় এবং চট্টগ্রামে তার একটা বিশেষ কর্মসূচি ছিল, সেই কর্মসূচির জন্যই যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি প্রাইভেট গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে। তিনি বলেছেন, রেজাউল করিম মল্লিক অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা শাখার, তিনি জানিয়েছেন যে পুলিশের একটা স্পেসিফিক অনুরোধ ছিল এবং সেই অনুরোধের ভিত্তিতেই তিনি গ্রেপ্তার করেছেন। এরপর যে থানা থেকে এই কমপ্লেন এসেছে সেখানে তাকে হ্যান্ডওভার করা হবে। কিন্তু বিষয় হচ্ছে, কয়েকদিন আগেই রংপুরে একটি সমাবেশে এই হিন্দু নেতা, অত্যন্ত বাগ্মী নেতা এবং তার সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি, দুটি সংগঠন তিনি চালাচ্ছিলেন। সেই দুটি সংগঠনের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছিলেন তিনি। সংখ্যালঘুদের এবং সংখ্যালঘু হিন্দুদের একত্রিত করছিলেন এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এবং একটা সময় তিনি কিন্তু ইসকনেরও সদস্য ছিলেন, যদিও তাকে খুব সম্প্রতি ইসকন বহিষ্কার করেছে। কিন্তু এই মুহূর্তে জাগরণ মঞ্চের অন্যতম প্রথম সারির নেতা চিন্ময় কৃষ্ণ দাস এবং হিন্দু এবং সংখ্যালঘুদের নিয়ে মুভমেন্ট বাংলাদেশে বারবার গড়ে তুলছিলেন তিনি। এবং কয়েকদিন আগেও তুমি দেখবে যে চট্টগ্রামে হিন্দুরা আক্রান্ত হয়েছিল, সেই সময় সরব হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। এমনকি যখন ইসকনের ওপর প্রথমবার আঘাত আসে তখনও চিন্ময় কৃষ্ণ দাস একেবারে সামনের সারিতে ছিলেন এবং তিনি মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে একাধিক মন্তব্য, বিবৃতি সংবাদ মাধ্যমকে দিচ্ছিলেন। সম্ভবত সেখান থেকেই তাকে নজরদারি করা শুরু হয় এবং তিনি অন্তর্বর্তী সরকারের র্যাডারে চলে আসেন এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আমাদের এই ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গেও এই সনাতনী হিন্দু নেতা গ্রেপ্তার হওয়ার পর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে একেবারে পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদেরকে শেষ করে দেওয়ার জন্য বাংলাদেশে পরিকল্পনা মাফিক চিন্ময় কৃষ্ণ দাসের মতো ব্রহ্মচারীকে। পোস্ট আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা জানবো তোমার কাছে সুচারু। তবে এই মুহূর্তে উত্তাল চট্টগ্রাম, ইতিমধ্যেই বিভিন্ন বিভাগ থেকে যার তীব্র নিন্দা করা হচ্ছে। আমি আসবো সুচারু, তুমি সঙ্গে থাকো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তরফ থেকে নিন্দা করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষা তন্তালুকদার।
নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, এই গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অনতি বিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই সংখ্যালঘু সনাতনীরা নেমে পড়েছেন রাস্তায়। তারা স্লোগান শাউটিং করে এই প্রতিবাদ করছেন, এই ঘটনার, এই গ্রেপ্তারের প্রতিবাদ করছেন। ইতিমধ্যেই চট্টগ্রামে দেখা যাচ্ছে সেই ছবি। আমরা জানি যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি একত্রিত করছিলেন মানুষকে, তিনি একত্রিত করে আন্দোলন করছিলেন, তিনি বিভিন্ন বিষয়কে সামনে রেখে জোরালো কণ্ঠে সোচ্চার হয়েছিলেন, সরব হয়েছিলেন। সে কারণেই কি তাকে গ্রেপ্তার? অনেকাংশই মনে করছে যে বাক স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, ক্ষুণ্ণ করা হচ্ছে। সে কারণে আন্দোলনকে আরো ঝাঁঝালো করতে পথে নেমেছে সাধারণ সনাতনীরা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি তিনিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, যে কথা হচ্ছিল, শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারী তো বটেই, তসলিমা নাসরিন, বিশিষ্ট ব্যক্তিরাও ছাড়াও রাজনৈতিক নেতা নেত্রীরা তারাও কিন্তু এবার পোস্ট করে এই ঘটনার প্রতিক্রিয়া জানাচ্ছেন, যেটা বলছিলে সুচারু। 521161 এই গাড়ির নাম্বারও ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আবার বলবো, 521161 এই গাড়িতে করেই চিন্ময় বাবুকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে একজন হিন্দু নেতা, সনাতনী নেতা, তার গ্রেপ্তারে বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রাম এই মুহূর্তে উত্তাল। তুমি দেখতে পাচ্ছ জাগরণ মঞ্চের যারা সদস্য, সমর্থক, যারা তার অনুগামী, তারা রাস্তায় এসেছেন এবং তারা জানতে চাইছেন যে কোনো রাষ্ট্রদ্রোহিতার কাজ তিনি করেছেন, কোনো জাতীয়তাবাদের বিরুদ্ধে তিনি কাজ করেছেন, কেন তাকে গ্রেপ্তার করা হলো। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি, বিএনপির এক নেতা ফিরোজ খান কয়েকদিন আগে এই অভিযোগ, একটি স্পেসিফিক কমপ্লেন করেছিলেন যে হিংসা ছড়াচ্ছেন চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী। সে কারণে তার বিরুদ্ধে 3 থেকে 4টি মামলা করা হয়েছিল এই ফিরোজ খানের তরফে। অনুমান যেটা করা হচ্ছে, এই ফিরোজ খানের অভিযোগের ভিত্তিতেই চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেভাবে গ্রেপ্তারির ধরন, যেভাবে তাকে ধরপাকড় করা হয়েছে চট্টগ্রামে, আর 1 ঘন্টা পরেই তার ফ্লাইট ছিল এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন তিনি, ঠিক সেই সময়ই তাকে বিমানবন্দরের কাছেই আটক করা হয় এবং তারপরেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। আবার বলবো, অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউর করিম মল্লিক তিনি জানিয়েছেন তার কাছে একটি সংশ্লিষ্ট থানা থেকে স্পেসিফিক কমপ্লেন আসে যে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী বলে একজন, তিনি নাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাকে আটকাতে হবে এবং ঢাকাতেই তাকে গ্রেপ্তার করতে হবে। সেই কাজটাই তিনি করেছেন এবং এরপরে তিনি বলেছেন যা বিষয় সেটা অন্তর্বর্তী সরকার এবং অবশ্যই সংশ্লিষ্ট থানা বলবে। তার কাজ ছিল গ্রেপ্তারি প্রক্রিয়া সম্পন্ন করা এবং তিনি এই যে সংশ্লিষ্ট থানা, সেই থানায় তুলে দেবেন। কিন্তু ইতিমধ্যেই শুধু বাংলাদেশ নয়, আমাদের ভারতবর্ষ এবং বিভিন্ন বিশিষ্ট বিদগ্ধ মানুষজন, যেমন তসলিমা নাসরিন, তিনি রিয়াক্ট করতে শুরু করেছেন। এছাড়াও সমাজের আরো বিভিন্ন মানুষজন, বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের লোকজন থেকে শুরু করে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠিত লোক, বাংলাদেশের যারা মুক্তমনারা, তারা কিন্তু এই বিষয়টাকে একেবারেই ভালোভাবে দেখছে না। এবং কি কারণে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হলো, তারা সেটা শুধু জানতে চাইছেন যে তিনি এই যে সংখ্যালঘুদের একত্রিত করে একটা লিড করছিলেন এবং রংপুরের সেই যে সভা 25শে অক্টোবর যে সভা তিনি করেছিলেন, যেখানে জ্বালাময়ী বক্তৃতা তিনি দিয়েছিলেন, সেটাই কি কারণ যে বক্তৃতায় তিনি বারবার কেন অন্তর্বর্তী সরকারকে দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় এবং ইউনিস পারছেন না, এবং যেখানে সংখ্যালঘু হিন্দুরা এছাড়াও খ্রিস্টান বৌদ্ধরা অত্যাচারিত হচ্ছে, সেখানে অন্তর্বর্তী সরকার কোনো স্টেপ নিচ্ছে না, পাশে থাকছে না, প্রচুর মানুষ ঘর ছাড়া, সেখানে কেন ইউনিস নিশ্চুপ? ইউনিস সরকার একটা অপদার্থের সরকার, এই মন্তব্য চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী করেছিলেন। সম্ভবত তারপর থেকেই তিনি রাডারে চলে আসেন, মার্কিংয়ে চলে আসেন এবং তারপরেই কিন্তু আজকে
বিকেল বেলাতেই তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি লং মার্চ করার কথা ছিল তার নেতৃত্বেই। আবারও বলবো, এই সংখ্যালঘু এবং সনাতনী জাগরণ যে মঞ্চ, যে দুটি মঞ্চের তিনি দায়িত্বে রয়েছেন, সেই দুটি মঞ্চেরকে একত্রিত করে একটি লং মার্চের ডাক দিয়েছিলেন তিনি, যাতে করে এই আন্দোলনটা একটা অন্য রূপ পেতে পারত। কিন্তু তার গ্রেপ্তারির ফলে এই আন্দোলন খানিকটা হলেও ব্যাহত হলো, ধাক্কা খেলো, এবং ইতিমধ্যে চট্টগ্রামে উত্তাল বিক্ষোভ চলছে, এমনকি ঢাকাতেও বিক্ষোভ চলছে। এবং চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্তে জামিন দিতে হবে, এই দাবি তারা অন্তর্বর্তী সরকারের কাছে করছেন। এবং ডক্টর ইউনূস, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, সুতরাং যারা তোমাকে দুজন একটু রয়েছেন। বিরত করছি, সঙ্গে থাকো। কর্নেল সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল রায়, কেন এই গ্রেফতার? ইতিমধ্যে বিশিষ্ট মহল থেকে তীব্র প্রতিবাদ করে বলা হচ্ছে যে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। আপনার কি মনে হয় এই চিন্ময় কৃষ্ণ দাস কোনো কি হিংসাত্মক কাজ করছিলেন বাংলাদেশের মাটিতে? কেন তাকে গ্রেফতার করলো গোয়েন্দা শাখা? না, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজিকে একটা মিথ্যা মামলা সাজিয়ে গ্রেপ্তার করা হলো। কারণ হচ্ছে খুব সিম্পল। ইউনিসেফ যে অন্তর্বর্তী সরকার, ইনক্লুডিং সেনাবাহিনী বাংলাদেশের, মনে করে যে চিন্ময় কৃষ্ণ দাস একজন লিডার, মানে এই ধরনের লিডার বাংলাদেশের মধ্যে উদ্বুদ্ধ হলো, যিনি সমস্ত মাইনরিটি কমিউনিটি, হিন্দুদের মধ্যেও যে সমস্ত ডিফারেন্ট অর্গানাইজেশন ছিল, তাদের এক করে এই মাইনরিটিদের সুরক্ষা নিয়ে এই ইউনিসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা ক্ষমতা হয়ে বাংলাদেশের মধ্যে উঠেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা টোটালি ইললিগাল অ্যারেস্ট। আমিও এর প্রতিবাদ করছি, আর আমি ইউনিস সরকার আর সেনা প্রধানকে ওয়ার্ন করছি, তারা কিন্তু আগুনের মধ্যে হাত দিলেন, আর তারা একটা আগুন নিয়ে খেলতে আরম্ভ করলেন আবার বাংলাদেশের মধ্যে। এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজি ইন্টারন্যাশনালি নোন একজন সনাতনী লিডার, যিনি রাইটলি, আমি বলবো, বাংলাদেশের মধ্যে যে পলিটিক্যাল ইসলামাইজেশন হচ্ছিল বা হওয়ার চেষ্টা হচ্ছে, সেই পলিটিক্যাল ইসলামাইজেশনের বিরুদ্ধে একটা সেকুলার ডেমোক্রেটিক স্টেট আর পলিটিক্যাল হিন্দুইজম, যেটা এই পলিটিক্যাল ইসলামাইজেশনের এগেনস্টে সেখানে ওঠা উচিত, তার লিডারশিপ হিসেবে ওনাকে সেখানে বাংলাদেশের যত হিন্দু, সনাতনী এবং মাইনরিটি কমিটি ওনাকে অ্যাকসেপ্ট করেছেন অ্যাজ এ লিডার। তা ওনাকে অ্যারেস্ট করা বাংলাদেশের ইউনিট সরকার বা তাদের পুলিশ বা তাদের সেনাবাহিনী অত্যন্ত নিন্দনীয়। আর এটা ইন্টারন্যাশনালি হিউম্যান রাইট, ইন্টারন্যাশনালি রাইট অফ কমিউনিকেশন, ইন্টারন্যাশনালি রাইট অফ এক্সপ্রেশনের বিরুদ্ধে। আমি আবার ওয়ার্ন করছি ইউনিসের অন্তর্বর্তী সরকারকে আর সেনা প্রধানকে আর পুলিশ প্রধানকে, ইমিডিয়েটলি চিন্ময় কৃষ্ণ দাসকে রিলিজ করে দিন। আর উনি যে অ্যাক্টিভিটিস করছেন মাইনরিটি কমিউনিটিদের সুরক্ষার জন্য, ওনাকে সাপোর্ট করতে হবে। ওনার হেল্প নিয়ে সেখানে বাংলাদেশের ইউনিসের এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনুক। তা নাহলে ওরা কিন্তু আবার একটা আগুন জ্বালিয়ে দিয়ে আগুনের মধ্যে হাত দিয়ে রেখেছেন। কর্নেল রায়, এখন তাহলে পরিস্থিতি কোন দিকে এগিয়ে যাবে? অর্থাৎ একে তো জটিল পরিস্থিতি বাংলাদেশের ছিলই, এই গ্রেফতার কি তাহলে আগুনে ঘি পড়লো? এবং ভারতের এই মুহূর্তে কি পদক্ষেপ করা উচিত? আরো কি কোনো অগ্রণী ভূমিকা ভারতের তরফ থেকে নেওয়া যেতে পারে বা নেওয়া উচিত? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে চট্টগ্রাম থেকে আরম্ভ করে সমস্ত বাংলাদেশে কিন্তু যত সনাতনী হিন্দু মাইনরিটিজ আছে তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এই অ্যারেস্টের বিরুদ্ধে। এবারে আমার মনে হয় নিশ্চয়ই ভারতবর্ষের দিক থেকে একটা মেসেজ, একটা অত্যন্ত স্ট্রং মেসেজ তাদের দেওয়া হবে যে এই চিন্ময় প্রভুজিকে ইল্লিগালি অ্যারেস্ট না করে ওনাকে ছেড়ে দেওয়া হোক।
সেটা নিশ্চয়ই ভারতবর্ষের দিক থেকে বাংলাদেশকে কমিউনিকেট করা হবে। আর শুধু তাই না, শুধু ভারতবর্ষ না, বিশ্বে যত সনাতনী অর্গানাইজেশন আছে ইনক্লুডিং আমেরিকা, আমার মনে হয় তুলসী গাবাদ ও একটা মেসেজ এই বাংলাদেশের সরকারকে পাঠাবে যে ডু নট প্লে উইথ দি ফায়ার। ইললিগালি অ্যারেস্ট করা অত্যন্ত অন্যায় ব্যাপার। চিন্ময় প্রভুজির যদি কোনো রকম ক্ষতি হয় সেটা কিন্তু বাংলাদেশকে রাইটলি আপনি বললেন যে আগুনের মধ্যে ঘৃতাহুতি হবে, আর আরেকটা কিন্তু বাংলাদেশে প্রজ্বলিত হবে অন্যভাবে। সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে কন্ট্রোল করা অত্যন্ত ডিফিকাল্ট হবে। কর্নেল রায়, আমরা জানি যে নেক্সট মান্থেই ডিসেম্বরের মাঝামাঝি দিকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে দুই দেশের, ভারত বাংলাদেশের ক্ষেত্রে। তো তার আগে এই পরিস্থিতি, ভারতের এই মুহূর্তে কি স্ট্যান্ড পয়েন্ট হওয়া উচিত? না, আমাদের স্ট্যান্ড অত্যন্ত স্ট্রং স্ট্যান্ড যে বাংলাদেশের ইন্টারনাল প্রবলেমের মধ্যে বা সিকিউরিটির মধ্যে বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা কিন্তু ইন্টারফিয়ার করি না। কিন্তু যেখানে মাইনরিটি কমিউনিটি, স্পেশালি হিন্দু সনাতনদের সুরক্ষা যদি না দেখা হয় তাহলে কিন্তু ভারত চুপ করে বসে থাকবে না। কারণ এটা আমাদের রেসপন্সিবিলিটি যে আমাদের দেশের না হলেও যে মাইনরিটি কমিউনিটি যারা সনাতনী বা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ, তাদের আমাদের নেবারিং দেশের মধ্যে যদি তাদের সুরক্ষা বিঘ্নিত হয় সেখানে কিন্তু আমরা ইন্টারফিয়ার করতে পারি, এটা ইন্টারন্যাশনাল ল বলে। আমার মনে হয় ভারত সেই স্ট্রং মেসেজটা দেবে। আর ডিসেম্বরে যে মিটিংটা হবে যেটা স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদের সঙ্গে, যদি তার মধ্যে এই চিন্ময় প্রভুকে না ছাড়ে, তারা যদি অ্যারেস্ট করে রাখে, এই ইস্যুটা নিশ্চয়ই তার মধ্যে উঠবে। কিন্তু আমার মনে হয় শুভবুদ্ধি হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, আর তারা চিন্ময় প্রভুজিকে ইমিডিয়েটলি রিলিভ করে দেবে। ধন্যবাদ কর্নেল রায় কথা বলার জন্য। আবারও আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, শুভেন্দু অধিকারীও ইতিমধ্যে পোস্ট করেছেন, কি বলছেন তিনি? দেখো, শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশে সনাতনী হিন্দুদের নিশ্চিহ্ন করে দেওয়াই ইউনূস সরকারের এখন প্রধান লক্ষ্য। সেখানে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকবেন না, সেটাই প্রধান লক্ষ্য। এবং সেই লক্ষ্যের এগোনোর জন্যই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো নেতাকে, সনাতনী হিন্দু নেতাকে গ্রেপ্তার করে দেওয়া হলো, যিনি কিন্তু এই সংখ্যালঘুদের মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আসলে লক্ষ্য বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে মুছে ফেলা, সনাতনী হিন্দুদের মুছে ফেলা। এটাই কিন্তু পোস্ট করে লিখেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি বলেছেন যে পরিকল্পিতভাবে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীকে একেবারে এই জেলে ভরা হয়েছে। বাংলাদেশের মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন, এবং ইউনূস সরকারকে যোগ্য জবাব দিতে হবে যাতে চাপের কাছে নতি স্বীকার করে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্তে জামিন দেওয়া হয়, এবং যে মামলা তাকে দেওয়া হয়েছে সেটা যাতে তুলে নেওয়া হয়। কারণ তিনি কোনো হিংসা ছড়াননি। উল্টো চট্টগ্রামে যখন হিন্দুরা আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগেই, সেই সময় কিন্তু চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী সেই সংখ্যালঘু হিন্দু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। একদমই। এবং এরই পাশাপাশি সুচারু, একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, ট্রাম্পের জয়লাভের পর থেকেই আরো যেন নতুন করে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে। অর্থাৎ কোনো যেন একটা অশনি সংকেত দেখছে অন্তর্বর্তী সরকার বলো বা ইউনূস সরকার। সে কারণেই কি বারবার আমরা দেখছি কখনো হাজারিগলির মতো কাণ্ড, কখনো আমরা দেখছি ট্রাইব্যুনালে গিয়ে একেবারে হাসিনাকে প্রত্যার্পণের বা হাসিনাকে ফেরত আনার যে কোনো মুহূর্তে, এনি হাউ এনি কস্ট। এবং তারপর আমরা এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনা, কোথাও গিয়ে তো একটা অশনি সংকেতে ভুগছে ইউনূস সরকার। একদম তাই। এটাকে বলে ভোলাটাইল পলিটিক্স, বা ভালো বাংলায় বললে ঘেঁটে দেওয়ার রাজনীতি। আসলে তারা বুঝতে পারছেন কোনো না কোনোভাবে শেখ হাসিনা ফিরবেন, এবং তার ফেরার পরেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। এবং শুধু তাই নয়, যে প্রশ্ন তুমি করলে যে আবারও দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হলেন, তিনি আগেই, তুমি মনে করে দেখো যে নির্বাচনের আগেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে সনাতনী হিন্দুদের জন্য মেসেজ দিয়েছিলেন, বার্তা দিয়েছিলেন, পাশে থাকার বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে এটা যে স্পষ্ট যে ইউনূস সরকারের কপালে একটা যে দুঃখ আছে, এবং আমেরিকা এটা যে খুব ভালো চোখে দেখছে না, সেটা খুব ভালোভাবে ডক্টর ইউনূস বুঝতে পেরেছিলেন। ফলে অন্তর্বর্তী সরকার নির্বাচনেও যেতে পারছে না,
ফলে 2 পা এগোলে 3 পা পেছোচ্ছেন ইউনূস। ফলে কিসের জন্য পেছোচ্ছেন? আসলে তিনি চালাতে পারছেন না, এটাই কিন্তু সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা একেবারেই হিন্দু সুজারু, সনাতনী আমি আরো নেতারা সে কথাই বিস্তারিতভাবে কথা বলছেন। বলবো তোমার সঙ্গে, তবে আমাদের সঙ্গে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন। সুজিত দা, এই গ্রেপ্তারি কি সত্যি করে বাংলাদেশের সনাতনী হিন্দুদের মুছে ফেলারই একটা চক্রান্ত, নাকি এর পেছনে অন্য কোনো স্ট্র্যাটেজি কাজ করছে? মুছে ফেলতে পারবে না। এই মুহূর্তে যা খবর, হাজারে হাজারে হিন্দু রাস্তায় নেমে পড়েছে। চট্টগ্রাম, রংপুর, তারপর হচ্ছে সীতাকুণ্ড, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, সর্বত্র হিন্দুরা প্রতিবাদ করছে। কেননা এই ঘটনা এটা আরো হিন্দুদেরকে সংহত করার দিকে এগোবে। যেটা হচ্ছে যে সহিংসতার বিরুদ্ধে ক্রমাগত হিন্দু সমাজের যে আলোড়ন বা জাগরণ যেটা তারা করছেন, তারা মানবিক অধিকারের প্রশ্ন করছেন। খুবই মামুলি কতগুলো দাবি, 8 দফা দাবি, এবং এই 8 দফা দাবি মেনে নিলে ডক্টর ইউনূসের সরকার ভদ্রসভ্য সরকার বলে গোটা বিশ্বে পরিগণিত হতে পারবে। একটা সরকারের পেছনে হিজবুত তাহরির, তারপর হচ্ছে এই ধরনের হেফাজত ইসলাম, তারপর হচ্ছে ওই জেএমবি, এইসব জঙ্গি তারা সমাজে ঘুরে বেড়াচ্ছে জেল থেকে ছাড়া পেয়ে, এবং হচ্ছে লুটপাট একেবারে মানে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। আর এই সমস্ত জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে তো পুরোপুরি ব্যর্থ হচ্ছেন। এবং এই ক্ষেত্রে তাদেরকে নিয়েছেন যে যারা ডিজিএফআই, তারাই গ্রেপ্তার করেছে। চিন্ময় কৃষ্ণ দাস তাদের চক্ষুশূল হয়ে গেছে। চিন্ময় কৃষ্ণ দাস যে বাংলাদেশের ভেতরে যে আভ্যন্তরীণ যে কাঠামোটার মধ্যে একেবারে একটি মৌলবাদী দ্বারা পরিচালিত একটি সরকার, যে ন্যূনতম পর্যন্ত ধর্মীয় সহনশীলতার কোনো কিছু রাখে না, এই সমস্ত কিছুকে তারা সামনে দিয়ে দেশ গোল্লায় যায় যাক, তাদের এজেন্ডাকে পূরণ করতে তারা চাইছে। এবং এই ক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে একটা হিন্দুদের মুছে ফেলা নয়, তাদের একটা বার্তা দিতে চাইছে যে ধীরে ধীরে হয় তোমরা আমাদের শর্তে যেভাবে হোক তোমরা রয়েছে দেশে সেভাবে থাকো, নয়তো কোন রকম লড়াই আন্দোলন দাবি দেওয়া এসব মানে করা যাবে না, কোন রকম ভাবে সংগঠিত হওয়া যাবে না। তাহলে তাদের যে কি অবস্থা হবে, তাদের যিনি নেতা এবং সবচেয়ে বড় কথা যিনি হিন্দু সমাজকে শুধু তাই না রাজপথে আন্দোলন পরিচালনা করে আজকে আন্তর্জাতিক বিশ্বের নজর যিনি কাটতে সক্ষম হয়েছেন, তাকে গ্রেফতার করে দিয়ে সেই বার্তাটাই পৌঁছে দিতে চাইছে ডক্টর ইউনূসের সরকার। একেবারে ধন্যবাদ সুজিত দা। এবং আমরা যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজা গোপাল বাবু, সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি কোন দিক নির্দেশ করছে? তাহলে সনাতনী হিন্দুদের ক্ষেত্রে সত্যি কি পরিস্থিতি জটিল হয়ে উঠছে, এবং কোনো কিছু পথ না পেয়ে ইউনূস সরকার এবং অন্তর্বর্তী সরকার তারা কি এই ধরনের পদক্ষেপ করছে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের একটু বলে নি যে বাংলাদেশের সংবিধানের যে প্রস্তাবনা আছে তাতে সেকুলারিজম শব্দ আছে। বাংলাদেশের আর্টিকেল 2 নম্বরে সেখানেও বলা হয়েছে যে স্টেটের রিলিজিয়ন ইসলাম হলো, সব ধর্মকে সে স্টেট রক্ষা করবে। আর্টিকেল 12তে সেখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট সেখানেও বলছে যে তারা সেকুলারিজমকে মানবে। এবং আর্টিকেল 41 সেখানেও বলছে যে রাইট টু প্রপোগেট, প্রফেস এন্ড প্র্যাকটিস রিলিজিয়ন বলা আছে, যে কোনো রিলিজিয়ন। এটা সত্ত্বেও আমরা দেখলাম বা আমাদের যিনি চিন্ময় মহারাজ, যিনি চন্দন ধর, মানে দীক্ষিত নাম চিন্ময় মহারাজ, তাকে যিনি হিন্দুদের মানে সংখ্যালঘুকে ঐক্যবদ্ধ করছিলেন, উনি প্রতিটা মিটিংয়েই বলছিলেন যে বাংলাদেশের অখণ্ডতা আমরা রক্ষা করবো, বাংলাদেশের ভূমি রক্ষা করবো। বাংলাদেশের সেডিশন চার্জ যেটা আনা হয়েছে ব্রিটিশ সরকারের আইন, সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে উৎখাত করার চেষ্টা, কোথাও উনি উৎখাত কথা বলেনি। ইনি সেখানে মানবতার জাগরণের চেষ্টা করেছিলেন। ইস্কনের লক্ষ্যই তাই, মানব প্রেম, সবাইকে ভালোবাসো। কিন্তু সেখানে যদি কেউ সরকারকে উৎখাত করে থাকে, সেই ইউনূসের সরকার, সেখানে আমরা দেখেছি একটা ইলেক্টেড গভর্নমেন্ট যেটা জানুয়ারি মাসে ছিল, তাকে উৎখাত করে তারা সরকারে বসেছে। সুতরাং সেডিশন চার্জ ইউনূসের বিরুদ্ধে বা তাকে যারা বসিয়েছে তাদের বিরুদ্ধে হওয়া উচিত। চিন্ময় মহারাজের মতন মানে মানুষ, এখন আমার খুব ভয় লাগছে এনাকে নয় মানে ধরে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গেছে, তারপরে আত্মহত্যা করেছে, কি করেছে। আমি অত্যন্ত আমি আমার কাছে ভীষণ একটা শঙ্কা কোথাও ঢুকছে যে এই যদি অবস্থা সেখানে হয়, সারা পৃথিবীতেই
সব শিক্ষিত সচেতন মানুষের এগিয়ে আসা উচিত, প্রতিবাদ করা উচিত। একদম এবং রাজাগোপাল বাবু, এটা কি বাক স্বাধীনতা খর্ব করারই প্রচেষ্টা, তারই পদক্ষেপ? বাক স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা তো রয়েছে সেখানে তো বাক স্বাধীনতা ছাড়াও ধর্মের স্বাধীনতা, দুটোই সবকিছুই এখানে। আমরা কোনো বিকল্প ইসলাম ছাড়া আর কিছু থাকবে না, এই ভাবনাটাই তো অত্যন্ত বাংলাদেশের যে সৃষ্টি তার বিপরীতে বাংলাদেশের মানুষ, আমি বহুবার গিয়ে দেখেছি, তারা সেকুলারিজমে বিশ্বাস করে। মুসলমান হলেও হিন্দুদের ভালোবাসে, হিন্দু হলেও মুসলমানকে ভালোবাসে, এই মানে একেবারে অসাধারণ প্রীতি ভালোবাসা সেখানে রয়েছে। এই জায়গায় তারা দেশটাকে একেবারে একটা ধর্মের একটা জায়গায় নিয়ে যেতে চাইছে, পোলারাইজ বাংলাদেশ নিয়ে করতে চাইছে, অ্যাবসলিউটলি ইউনিপোলার বাংলাদেশ। এটা বাংলাদেশের মানুষ কতটা মেনে নেবে আমি জানি না। রাজাগোপাল বাবু, এক্ষেত্রে ভারতের কি কোনো স্ট্যান্ড পয়েন্টের থাকা উচিত বা কিছু করা উচিত? নিঃসন্দেহে দেখুন, ব্যাপারটা হচ্ছে ভারত সরকার এক্ষুনি বাংলাদেশ হাই কমিশনকে দিল্লিতে ডেকে এক্ষুনি বলে দেওয়া উচিত, তোমরা যেটা করেছো আমরা সেটা হ্যাঁ নিন্দা করছি, তোমরা এক্ষুনি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো, এটা করা উচিত। এবং সুশীল সমাজকে, দিল্লির হাই কমিশন, কলকাতা ডেপুটি হাই কমিশন, এইগুলোকে আমার যেটা বক্তব্য যে সেখানে এসে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করুক এবং জানিয়ে দিক যে এটা খুব অন্যায় হচ্ছে। এই ধরনের না হলে সেখানে যেভাবে বাঙালিদের হিন্দুদের উপর নিধন প্রক্রিয়া চলছে এটা আর থামবে না, যতক্ষণ না ওই আফগানিস্তানের মতন 0.004% গিয়ে দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে হয়তো থাকবে। আমার ধারণা এই প্রথম সেখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন, সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হয়েছেন। এরকম নেতা খুব কমই আসে, সৌম্য দর্শন, শিক্ষিত, একেবারে সুন্দর বক্তা, এই মানুষকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে আন্দোলন বিরাট ধাক্কা খাবে, সেটাই হচ্ছে লক্ষ্য বলেই আমার মনে হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ রাজাগোপাল বাবু কথা বলার জন্য। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার, পুলিশের গোয়েন্দা শাখা তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম যাওয়ার পথে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, যে কথা তুমি বলছিলে এবং সকলের সঙ্গে কথা বলে একটা বিষয় তো অবশ্যই পরিষ্কার হচ্ছে যে এটা জেনে বুঝে করা একটা পদক্ষেপ, নিজেদেরকে নিজেদের অস্তিত্ব বাঁচাতে এবং আগামী দিনে নিজেদের যে স্বায়ত্তশাসন সেটাকে কায়েম রাখতেই জেনে বুঝে করা পদক্ষেপ। তাহলে এই মুহূর্তে এখনো পর্যন্ত কি আপডেট? চট্টগ্রাম তো অনেক আগে উত্তাল হয়েছিল, ইতিমধ্যেই হিন্দুরা রাস্তায় নেমেছে, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ সুচারু? দেখো, চট্টগ্রাম, রংপুর এছাড়াও একাধিক জেলাগুলো যেগুলো রয়েছে সবকটা জেলায় এই মুহূর্তে উত্তাল। রাজাগোপাল একটু আগে যেটা বললো, আর্টিকেল 12 এবং 41, আমি আরও একবার মনে করাবো, বাক স্বাধীনতার আইন রয়েছে। সেখানে রংপুরের সভায় একেবারে সরাসরি ডক্টর ইউনূসকে আক্রমণ করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এবং সেখানে তিনি বলেছিলেন যে এই ইউনূসের দ্বারা সরকার চালানো হবে না, একটা অপদার্থের অন্তর্বর্তী সরকার চলছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দিন দিন আক্রান্ত হচ্ছেন, সংখ্যালঘু সনাতনী হিন্দুরা আক্রান্ত হচ্ছে, অথচ ইউনূস সরকারের কোনো পদক্ষেপ নেই। অবিলম্বে পদত্যাগ করা উচিত ইউনূসের, এবং সেই সঙ্গে আইন উপদেষ্টাকেও কটাক্ষ করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সেদিনের 1 ঘন্টার বক্তৃতাতে তিনি বলেছিলেন যে সংখ্যালঘু হিন্দুদেরকে এবং সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ আরও যারা রয়েছেন তাদের অন্যান্য প্ল্যাটফর্মের নেতাও তিনি, তাদেরকে সকলকে একসাথে হতে হবে এবং চট্টগ্রামে একটা বড় করে লং মার্চ হবে। সেই লং মার্চের প্রস্তুতি নেওয়ার জন্যই আজকে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই তাকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ সনাতনী এবং সংখ্যালঘু যে সম্প্রদায় তাদের নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনটাকে রুখে দেওয়া হলো। এক্ষেত্রে নিঃসন্দেহে ফিরোজ খানের অভিযোগের ভিত্তিতে ফিরোজ খান বলেছিলেন যে পুলিশের কাছে কমপ্লেন করে যে এই হিন্দু নেতা বা এই সনাতনী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি নাকি হিংসা ছড়াচ্ছেন। কিন্তু বাক স্বাধীনতা আছে, স্মৃতি, গণতান্ত্রিক কাঠামো রয়েছে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী একটা দেশ, ফলে সেখানে সবকিছু আইন মাফিকই রয়েছে। কিন্তু এমন কিছু কাজ কিছু করেননি তিনি যে তাকে রাষ্ট্রদ্রোহিতায় এরকমভাবে একটা গ্রেপ্তার করতে হবে, এবং ঢাকা থেকে যেভাবে তাকে টেনে হিজড়ে, যে গাড়ির নাম্বার একটু আগে বললাম, যেভাবে নিয়ে গিয়েছেন রেজাউল করিম মল্লিক কিন্তু সেখানকার অতিরিক্ত পুলিশ কমিশনার, এবং একেবারে তার কাছে ইন্টিমেশন আসে একটি সংশ্লিষ্ট থানা থেকে, ফলে গোটাটা খোলসা করতে চাইছেন না, এবং তার বিরুদ্ধে কোন কোন মামলা সংযুক্ত করা হলো সেটাও পরিষ্কার নয়। ইতিমধ্যে উত্তাল বাংলাদেশ, রাজশাহী, ঢাকা তো বটেই, এমনকি সিলেটেও, এবং সেই সঙ্গে চট্টগ্রাম, রংপুর,
সেখানেও কিন্তু ইতিমধ্যেই আন্দোলন এবং সনাতনী হিন্দু সমর্থকরা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এমনকি খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজনও এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক এই দাবিকে সামনে রেখে রাস্তায় কিন্তু ডক্টর ইউনূসের কুশপুতুল দাহ করছেন। এবং আইন উপদেষ্টা, এই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, তার বিরুদ্ধেও কিন্তু একেবারে তারা বিক্ষোভ করছেন। এবং যতক্ষণ পর্যন্ত এই সনাতনী হিন্দু নেতাকে ছাড়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অর্থাৎ আগামী এক সপ্তাহ বাংলাদেশে কিন্তু একটা অস্থির পরিস্থিতি জারি থাকবে, স্মৃতি, এটা বলা যায়। আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে। ইতিমধ্যে রংপুর, চট্টগ্রাম বিভিন্ন এলাকায় কিন্তু সনাতনী হিন্দুরা নেমে পড়েছেন রাস্তায় এবং তারা চিন্ময় কৃষ্ণ দাসের এই গ্রেপ্তারির তীব্র নিন্দা শুধনায় প্রতিবাদ করছেন। অবিলম্বে তার মুক্তির দাবি রাখছেন তারা। নতুন করে আরো উত্তাল হচ্ছে বাংলাদেশ। বিজেপি নেতৃত্ব এই গ্রেপ্তারির খবরে কি প্রতিক্রিয়া দিয়েছে শোনাবো। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং, সিটিং, ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। हिंदू जो पश्चिम बंगाल में है, हिंदू जो भारत में है, वो हम लोग चुपचाप नहीं बैठेंगे। अगर हमारे ब्रह्मचारी चिन्मय कृष्णो दास ब्रह्मचारी को कुछ हो गया तो हम लोग आज पश्चिम बंगाल का हिंदू हमारे इधर आग लगेगा और हम लोग भी प्रतिवाद करेंगे। हम लोग चुप नहीं बैठेंगे। मोहम्मद यूनुस जी, आप तो बोले थे कि कोई अत्याचार नहीं होगा आप जब सिंहासन में बैठे, लेकिन हम लोग देख रहे हैं लगातार जो अन्याय वो अन्याय होते जा रहे हैं हिंदुओं के ऊपर। और अगर आप सोचते हैं कि हमारे चिन्मय ब्रह्मचारी उनको अरेस्ट करके आप हिंदुओं का मुंह बंद कर देंगे तो आप लेकिन ये भूल भब रहे। আমাদের সঙ্গে অলোক মহারাজ রয়েছেন টেলিফোনে। আপনার কাছে জানতে চাইবো, এই যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কিভাবে দেখছেন আপনারা? সনাতনী হিন্দুরা এই মুহূর্তে বাংলাদেশে তাহলে কতটা সংকটে, যদিও নতুন করে উত্তাল হয়ে গেছে চট্টগ্রাম? এটা শুনে খুবই আমাদের খারাপ লাগছে, কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু উনি ইসকনের মুখপাত্র হিসাবে আন্দোলন করেননি, শুধু উনি করেছেন সমস্ত সনাতনীদের জোট হিসাবে, যে একটা জোট হয়েছে হিন্দু জাগরণ, সেই জোটের মুখপাত্র হিসাবে উনি কোটি কোটি বাংলাদেশের হিন্দুদের মুখপাত্র হিসাবে উনি আন্দোলন করছেন। উনি আন্দোলন কার জন্য করেছে, কিসের আন্দোলন করছেন? উনি তো সন্ত্রাসের আন্দোলন করছে না, উনি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের উনি বাংলাদেশের ভূমিপুত্র হিসাবে বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য উনি একটা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন, শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে, প্রশাসনের পারমিশন নিয়ে। কেন ওনাকে অ্যারেস্ট করছে এটা বুঝতে পারছি না। আর যারা মানে রাস্তায় নেমে একটা ধরবো, একটা খুন করবো, জবাই করবো, ডাইরেক্ট আপনাকে অ্যাকশন নিচ্ছে রাস্তায় নেমে, ওদের তো কাউকে অ্যারেস্ট করছে না। আর উনি সুশৃঙ্খল ভাবে একটা দাবি আদায় করছেন, নিজেদের অস্তিত্বের জন্য হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, ওনাকে অ্যারেস্ট করার মানে বুঝতে পারছি না। এটা ইউনুস সরকার খুব মূর্খতার পরিচয় দিয়েছেন। তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা করছি আমি। বাংলাদেশে হিন্দুরা তাহলে এই মুহূর্তে সত্যি কি সংকটে? হিন্দুরা তো অবশ্যই সংকটে। এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করে
বাংলাদেশে একটা মানে সুপরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করে হিন্দুদের নিধন করার জন্য একটা মানে মনোভাব ওদের আছে মনে হচ্ছে। কারণ এখন চিন্ময় কৃষ্ণ প্রভু হলো সমস্ত হিন্দুদের মুখপাত্র, তো ওনাকে নেতা হিসাবে অ্যারেস্ট করা হলো। এখন সমস্ত হিন্দুরা রাস্তায় নামবে আর একটা বিশৃঙ্খলা সৃষ্টির পরিবেশ তৈরি করে হিন্দুদের অত্যাচার করবে। এটা তো একদম প্ল্যান মাফিক কাজ হচ্ছে। তো ওরা তো সংকটেই, পুরো সংকটে আছে। এই সংকট থেকে বাঁচতে গেলে একমাত্র ইন্টারন্যাশনাল হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশের হিন্দুরা বাঁচতে পারবে না। বাংলাদেশের হিন্দুরা মানে কি বলবো, অত্যাচারিত নির্যাতিত হয়েই মনে হচ্ছে দেশ থাকতে হবে, আর নাহলে ধর্মান্তরিত হতে হবে যেমন আগে হয়েছে। কারণ মহারাজ, এটা কি ইউনূস বা অন্তর্বর্তী সরকারের বাক স্বাধীনতা খর্ব করারই একটা চেষ্টা? যেহেতু তিনি সম্মিলিত জাগরণ মঞ্চ করে তার প্রতিনিধি হয়ে আন্দোলনটা চালাচ্ছিলেন, কোথাও সেটাকে দমন করার জন্যই কি স্বৈরাচারিতা এই পদক্ষেপ? সেটা তো একদম মানে মাস্ট, ওটাই তো বোঝাই যাচ্ছে। ওটা তো একদম সরাসরি শাসনটা চালাচ্ছেন একমাত্র বাক স্বাধীনতা হস্তক্ষেপ মানে খর্ব করার জন্যই, হিন্দুদের নিধন করার জন্য। কারণ মাত্র কিছু হিন্দু আছে বাংলাদেশে বাইবেতি দেখে এগুলোকে সরিয়ে দেওয়ার জন্য, হয় ধর্মান্তরিত করার জন্য এই প্ল্যানিং চলছে। না হয় ওনাকে কেন অ্যারেস্ট করবে? যারা রাস্তায় নেমে যাদের খুনের করার জন্য, কেটে ফেলার জন্য, জবাই করার জন্য যারা উচ্চস্বরে স্লোগান দিচ্ছে তরোয়াল হাতে, ওদের কাউকে তো অ্যারেস্ট করছে না। মহারাজ, একটা বিষয়, তাহলে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় কি? নির্বাচনই কি একমাত্র শেষ পথ? সে নির্বাচনও তো বিষবাও জলে। না না, নির্বাচনের শেষ পথ হবে না এদের। একদমই এই বাংলাদেশের এর থেকে যদি আপনার শান্তির উপায় আসতে হয়, ওখানে যারা মিলিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে চলতে চায় তাদেরকে ওখানে প্রশাসনে আনতে হবে। আর যারা হিন্দু বিরোধী, খ্রিস্টান বিরোধী, বৌদ্ধ বিরোধী, শুধু একমাত্র ইসলামের ধর্মই কায়েম করব, ওরা যদি প্রশাসনে আসে, পজিশনে থাকে, কোনোদিনই ওখানে শান্তি হবে না। তাহলে এই গ্রেপ্তারির পর বাংলাদেশের পরিস্থিতি কি আরো নতুন করে উত্তপ্ত হবে? ইসকন কি কোনোভাবে পদক্ষেপ করবে? একটু শুনে নিন প্রশ্নটা প্লিজ। এই মুহূর্তে যেহেতু চিন্ময় কৃষ্ণ তিনি যেহেতু ইসকনে নেই, তো আপনারা কি কোনোভাবে প্রতিবাদ করবেন? প্রতিবাদ তো সমস্ত হিন্দুরাই অলরেডি রাস্তায় নেমেছে, বাংলাদেশের সমস্ত হিন্দুরা নেমেছে। এখানে ইসকন তো হিন্দুদের একটা সোসাইটি, একটা আলাদা অংশ। এ নয় যে ইসকনটা মানে প্রতিষ্ঠান, ইসকনের প্রতিষ্ঠানের সব ভক্তরা যারা আছে ওরা তো হিন্দু। হিন্দুদের জন্য তো, হিন্দুদের শান্তির জন্য, হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের তো হিন্দুত্ব টিকে থাকে, ধর্মান্তরিত না হয়, তাই সেই জন্য তো ইসকনের প্রচার। অবশ্যই এর পাশে দাঁড়ানো আমাদের উচিত। ধন্যবাদ মহারাজ কথা বলার জন্য। একেবারেই সমস্ত দিক থেকে কোনো সংগঠনের ছত্রছায়া নয়, মানুষ হিসেবে, হিন্দু হিসেবে প্রত্যেককেই পথে নামা উচিত। এই স্বৈরাচারিতার শেষ হওয়া উচিত মনে করছেন বিশিষ্টজনেরা, এবং অলোক মহারাজও তার মধ্যে অন্যতম। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার। চট্টগ্রাম যাওয়ার কথা ছিল তার, কিন্তু সেটা আর হলো না। বিমানবন্দর থেকে গ্রেপ্তার তাকে। এই গ্রেপ্তারি বাক স্বাধীনতাকে খর্ব করার জন্য, আন্দোলনকে প্রতিহত করার জন্য, সত্যের পথে যারা রয়েছে তাদেরকে দমন পীড়নের জন্যই মনে করছেন বিশিষ্টরা। এবং ইতিমধ্যেই রংপুর, চট্টগ্রাম সহ বিস্তীর্ণ অংশে সনাতনী হিন্দুরা নেমেছেন নিজেদের অস্তিত্ব বজায় রাখতে। এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নেমেছেন তারা, স্লোগান শাউটিং এর প্রতিবাদে। বাংলাদেশের পরিস্থিতি কি থাকে আমাদের অবশ্যই নজর থাকবে, যে নতুন করে কতখানি উত্তপ্ত হচ্ছে, নাকি এই পরিস্থিতি কোনো রকম ভাবে নিয়ন্ত্রণে আনা যায়, নজর থাকবে আমাদের সেদিকে। তবে নজর রাখবো রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরে, রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ খবরে। কলেবরে বাড়ল তৃণমূলের জাতীয় কর্মসমিতি। 2026-এর ভোটের আগে ঢেলে সাজানো হলো দলকে। কর্মসমিতির সদস্য সংখ্যা 22 থেকে 27 করা হলো। দলীয় শৃঙ্খলায় জোর দিয়ে একের বদলে 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দেওয়া হলো আজ। মাদারিহাট সীতায় জয়ের পরে গুরুত্ব বাড়ল উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের। প্রায় দীর্ঘ 2 বছর পরে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক হলো।
আর এই জাতীয় কর্মসমিতির বৈঠকে খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হলো, তার মধ্যে অন্যতম নবীন প্রবীণের মেলবন্ধন এবং তার সঙ্গে সঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। যে কারণে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলা হচ্ছে সেটা এই কারণে যে এতদিন শৃঙ্খলা রক্ষা কমিটি ছিল একটা, এবার শৃঙ্খলা রক্ষা কমিটি করা হলো তিনটে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে যেভাবে দায়িত্ব ছিল, আজকে দেখা যাচ্ছে এই কর্মসমিতির বৈঠকের পরে নবীন প্রবীণের মেলবন্ধন করতে গিয়ে সেখানে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে সঙ্গে নবীন অনেককেই জুড়ে দেওয়া হলো। তৃণমূলের কর্মসমিতিতে 22 থেকে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হলো 27। নতুন 5 জন সদস্য হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জাভেদ আহমেদ খান। দলীয় শৃঙ্খলায় জোর দিয়ে একের বদলে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দেওয়া হলো। সংসদীয় শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক। বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, ফিরহাদ হাকিম। রাজ্য স্তরের শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকছেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, সুজিত বসু, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। দিল্লির প্রেক্ষিতে মুখপাত্র করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ এবং সুস্মিতা দেবকে। রাজ্য স্তরে অর্থনীতির বিষয়ে বলবেন অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্পের বিষয়ে বলবেন শশী পাজা, পার্থ ভৌমিক। মাদারিহাট সীতায়ের জয়ের পরে গুরুত্ব বাড়ল উত্তরবঙ্গের নেতাদের। উত্তরবঙ্গের বিষয়ে বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বড়াই। শুধুমাত্র উত্তরবঙ্গের চা বাগান নিয়ে বলবেন মলয় ঘটক। ঝাড়গ্রামের বিষয়ে বলবেন বীরবা হাসদা। সার্বিক বিষয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাজা, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল ও চন্দ্রিমা ভট্টাচার্য। মুখপাত্রদের কোঅর্ডিনেটর অরূপ বিশ্বাস। নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই 5 জন নতুন সংযোজন হয়েছে। 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদের, একটি হচ্ছে বিধানসভার এবং আরেকটি হচ্ছে দলের। 26-এর বিধানসভা নির্বাচনের আগে একদিকে যেমন ঢেলে সাজানো হলো তৃণমূল কংগ্রেসকে, তেমনি একাধিক কড়া পদক্ষেপও করা হলো। কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো পরপর 3 বার শোকজের পর জবাবে অসন্তুষ্ট হলে তাকে সাসপেন্ড করবে দল। ছাড় পাবেন না সাংসদ বিধায়করাও। কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। কর্মসমিতির বৈঠকে তৃণমূল সুপ্রিমোর নির্দেশ, বাংলা বঞ্চনা নিয়ে সংসদে আরো বেশি করে সোচ্চার হতে হবে সাংসদদের। মানে একটা জিনিস পরিষ্কার, 2026-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস তাদের ঘর গোছাতে শুরু করলো। শুধু ঘর গোছানো নয়, তার সঙ্গে সঙ্গে সাংগঠনিক রদবদলের দিকেও কিন্তু বেশ কয়েক পা এগিয়ে গেল। ফলে এটা নিশ্চিত করে বলা যেতে পারে যে 2026 সেটা এখনো বেশ কিছুটা সময় বাকি থাকলেও তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের বিষয় তাদের যে চিন্তাভাবনা, তাদের যে পদক্ষেপ আজকের কর্মসমিতির বৈঠকে নেওয়া হয়েছে সেদিকে নজর দেওয়া হয়েছে। পাশাপাশি মহিলা ভোটারদের কথা মাথায় রেখে মহিলাদের জন্য আলাদা করে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের মহিলা সংগঠনকে পথে নামাচ্ছে, রাস্তায় নামাচ্ছে। যে থেকে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এখন থেকেই 2026-এর জন্য প্রস্তুত হতে শুরু করেছে। কালীঘাট থেকে ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সঞ্জু সুর, আর+ নিউজ। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তাল হয়েছে সংসদের উভয় কক্ষ। একই সঙ্গে তার আজ এসে পড়েছে রাজ্য বিধানসভাতেও। 30 নভেম্বর রানী রাসমণি রোডে ওয়াকফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবে তৃণমূল কংগ্রেস। ইটাহারের বিধায়ক তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মুশারফ হোসেনকে সভা আয়োজনের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
ওয়াকফ সম্পত্তির যে সংশোধনী বিল, যা ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে লোকসভার অন্দরে, এবং তার পাশাপাশি রাজ্য বিধানসভায় কিন্তু আমরা একই ছবি হয়তো দেখতে পাবো না। তার কারণ এই নিয়ে এখনো পর্যন্ত বিল না এলেও প্রস্তাব দেওয়া হয়েছে আলোচনার ওপরে, এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস আগামী 30শে নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে তারা কিন্তু একটা বিশাল সমাবেশ করতে চলেছে, এবং এই ওয়াকফ সম্পত্তি যে সংশোধনী বিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নিয়ে আসছে, সেটা নিয়ে তীব্র বিরোধিতার পথে নামছে বা তৃণমূল কংগ্রেস। কেন্দ্র যেটা করছে সেটা নিয়ে অনেক বক্তব্য আছে মানুষের, সেই বক্তব্যর প্রতিফলন এর আগে তো আমরা দেখেছি যে সমস্ত সদস্যদের মার্শাল দিয়ে বার করে দিয়ে অনেক বিল পাস করিয়ে নেওয়া হয়। ওয়াকফ প্রপার্টিটা অ্যাকচুয়ালি দেবত্ব সম্পত্তি। এই দেবত্ব সম্পত্তির কী করে তৈরি হয়, যে মানুষরা সেই ধর্মে বিশ্বাস করে তাদের দেওয়া প্রপার্টি, এটা ওই ওয়াকফ যারা কমিটি আছে তারাই ডিসাইড করে বিভিন্ন রাজ্যে রাজ্যে এটা কাকে দেওয়া হবে, কি করা হবে, কোন উন্নয়নে ব্যবহার করে এটা করা হবে। তাদের একটা কমিটিও আছে, প্রতিনিধিত্ব আছে, আমাদের রাজ্যের প্রতিনিধিও যায়, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও যায়। সেইটাকে ব্রেক করে দিয়ে সেখানেতে যাতে করে একটা ধর্মীয় মেরুকরণ করা যায় তার জন্য একটা চেষ্টা চলছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট অন্যায় হচ্ছে বলে আমার ধারণা। যে বিজেপি সরকার যারা উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে এতদিন বা করে, তাদের যে একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্ত রয়েছে, অপচেষ্টা করে অশুভ শক্তি লাগিয়ে ঘুরপথে এই বিলকে তারা লাগু করার জন্য একটা ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষের বুকে তারা রেখেছিল, সাম্প্রদায়িকতা তাদের প্রধান এজেন্ডা, সেটাকে রাখার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে উনারই নির্দেশনায় 30 তারিখে রানী রাসমণি রোডে দেখার মতো বিরাট একটি জনসভা, সংখ্যালঘু মানুষজন সবাই এসে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে এই সভাটি অনুষ্ঠিত হবে। দেখুন, তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময়তেই ভুল ইতিহাস পড়িয়ে এসেছে, এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই, এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী, এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে, যেটা বরাবরই উনি করেছেন। রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ইস্যু রয়েছে, সেগুলোকে না বলে, সেইগুলো নিয়ে আলোচনা না করে, আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন। মানে 30% মুসলমান ভাই বোনেদেরকে খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন? তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি, তাদের উন্নয়নের কথা কোনো দিন ভাবেননি, শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে, কিছুই হবে না। যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংহিতার সময়তেও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা, আর আজকেও আমরা দেখছি হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে এখন তৃণমূল 30 তারিখে তারা পথে নামছে, সেক্ষেত্রে আপনাদের আইএসএফ এর কি অবস্থান থাকছে, আপনাদের কি অবস্থান থাকবে? বিধানসভায় যখন এই অ্যামেন্ডমেন্টটা 8ই আগস্ট পাস হয়েছিল, তারপর থেকেই আমরা বিরোধিতা করছি। এটা মনে করছি এটা সংবিধান বিরোধী একটা অ্যামেন্ডমেন্ট। এখানে একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে ক্রমশ কোণঠাসা করার জন্য এই সংশোধনীগুলো নিয়ে আসার চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে, যখন আজকে দিনের স্বপ্ন দেখিয়ে কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে, তখন এই ধরনের ধর্মীয় জিগির তুলে আবার তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের এই সুযোগ মুসলিম মন পাওয়ার জন্য, যে বিজেপি সরকার ওয়াকফ নিয়ে করছে, আমরা তোমাদের পাশে থাকবো বলে চিৎকার কাচিমিচি করে ভোটটা ধরার চেষ্টা করবে। ক্যাকা ছিচি করেছিল আমাদের কারো ভুলে যাচ্ছি না, মমতা ব্যানার্জি সরকারের যারা ছিল সিএ সময় ক্যাকা ছিচি করেছিল, কিন্তু সুকৌশলে এই সিএ এর যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্ট থেকে এরা পালিয়ে গিয়েছিল। তো এক্ষেত্রেও যদি দিনের শেষে অবস্থান ওই হবে, বিজেপিকে সুবিধা করে দেবে। যদিও আইএসএফ তারা জানাচ্ছে যে এই ধর্মীয় মেরুকরণের একটা প্রক্রিয়া চালানো হচ্ছে, এবং আজকে যে বৈঠক ছিল অর্থাৎ সেই বৈঠকে কিন্তু তৃণমূল তারা অনুপস্থিত ছিল, ফলে কোথাও একটা কিন্তু বার্তা কোড আনকোড কিন্তু দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তৃণমূল কংগ্রেস, এমনটা অভিযোগ করা হয়েছে। যদিও ইটাহারার বিধায়ক মোশাররফ হোসেন জানিয়েছে যে এই আন্দোলন কিন্তু আরো বড় ধরনের আন্দোলন সংগঠিত হবে যদি না এই বিল লোকসভা থেকে প্রত্যাহার করা হয়। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।